তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি। এই সিদ্ধান্ত সংসদের ওপর ছাড়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সংকট রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার গুরুত্ব পায়নি বলে অভিযোগ এনসিপির। এসব অমীমাংসিত রেখেই তৈরি হয়েছে জুলাই সনদের খসড়া। এ নিয়ে আজ দুপুরের মধ্যে মত দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর কাছে মতও চাওয়া হয়েছে, কিন্তু অমীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটা দল। অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো। তাদের আপত্তিটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐকমত্যে আসতে পারি। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি, জামাতেও। তাদের মতে মৌলিক সংস্কারের অনেক কিছুই বাদ পড়েছে। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। তারপরও কমিশনের আশা, সব দলের সমঝোতার ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের গভীরে সংস্কার না হলে আবারও ফিরতে পারে স্বৈরাচার, এই আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, গণহত্যার বিচার এমনভাবে হতে হবে যেন আর কেউ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালাতে না পারে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জুলাই অভ্যুত্থান ও জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের ঢাকা কার্যালয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 24 জুলাই দেশের মর্যাদা পুনরুদ্ধার করেছিল ছাত্র জনতা। তাই জুলাই শুধু স্বৈরাচারের বিদায় নয়, জনগণের পুনর্জাগরণের মাসু। সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনি জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছি আমরা। বিচার কেবল শাস্তি নিশ্চিত করবে এমন নয়, মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও নিশ্চিত করবে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন নিজের জনগণকে দমন বা ধ্বংস করতে না পারে। অধ্যাপক ইউনূস আরও বলেন, তার সরকার শুরু থেকেই মৌলিক সংস্কারের জন্য কাজ করছে। তবে রাষ্ট্রের গভীরে এ সংস্কার না হলে সবকিছুই বৃথা যাবে। প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করে, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করে। জুলাই গণহত্যার অনুসন্ধানের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রের ভিন্ন মত থাকবেই, সেটাকে ইস্যু করে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত করার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবারও স্বৈরাচার ফিরে আসবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘের জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে।
বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। কেউ না কেউ তো আগামী সরকার চালাবে, তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে, আমরা যেন বিশ্বাসঘাতক না হই। বাংলাদেশের স্থপতিদের বাদ দিয়ে একজনকে জাতির পিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিববাদীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে। আরেক নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সেনাবাহিনীকে ইচ্ছামতো ব্যবহার করেছেন শেখ হাসিনা। টাঙ্গাইল ও গাজীপুরে পথসভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনদের সাথে মতবিনিময় করেছে এনসিপি। পদযাত্রা শেষে শহরের নিরালা মোড়ে পথসভা করে দলটি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না। বাংলাদেশে শুধু একজন নয়, কয়েকজন জাতির পিতা রয়েছেন। শেরেবাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। পরে এনসিপির পদযাত্রা যায় গাজীপুরে। শ্রীপুরের পথসভায় নাহিদ বলেন, এদেশে মুজিববাদীদের ঠাঁই হবে না। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। রাজবাড়ীতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক লাঠিয়ালে পরিণত করেছিল শেখ হাসিনা। পুলিশকে কেউ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে পারে সেজন্য প্রয়োজন সংস্কার। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে। বুধবার নরসিংদী ও সাভারে পদযাত্রা করবে এনসিপি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরেও কোনো সহায়তা পায়নি মাদারীপুরের শহীদ হাসিবুরের পরিবার। গেজেটভুক্ত হওয়ার পরও টাকা না পাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। যদিও প্রশাসন বলছে প্রক্রিয়া চলছে। এদিকে চাঁদপুরে আহত তালিকায় ভুয়া 15 জনের নাম উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। মাদারীপুরের কালকিনি উপজেলার হাসিবুর রহমানের বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় পুরো সংসারের ভার ছিল তার উপর। ঢাকার সাভারে কাজ করতেন রং মিস্ত্রি হিসাবে। গণ অভ্যুত্থানে অংশ নিয়ে 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পর মৃত্যু হয় তার। 1 বছর পরও কোনো সহায়তা মেলেনি বলে দাবি তার পরিবারের। 5 লক্ষ টাকা মানুষে পাইলো, আমি পাইলাম না। জেলার হোসেনের চিকিৎসা করতে পারলাম না। যেহেতু গেজেটে নাম আসছে, এখন নাম তো আশা করি ভুলে আসে নাই, লিগ্যাল পয়েন্টে আসে। লিগ্যাল পয়েন্টে আসলে লিগ্যাল ভাবে শহীদ পরিবার এটার হকদার। জেলা প্রশাসন বলছে, শহীদ হাসিবুরের নামে প্রথম ধাপে সরকারি সহায়তার চেক পৌঁছায়নি, তবে দ্রুত যেন তা পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ চলছে। এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো। তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব। এদিকে চাঁদপুরে গণ অভ্যুত্থানে আহত না হয়েও তালিকায় 15 জনের নাম উঠেছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। 5 আগস্টের পরে উনি বিভিন্ন নাট্যমঞ্চে অনুষ্ঠান গ্রহণ করছেন, নাচছেন, তো উনি কিভাবে আহত হতে পারে? আমাদের সদর উপজেলায় কিছু ভুয়া আহত ঢুকে গেছে, তখন আমি এই বিষয়ে প্রতিবাদ করে ডিসি স্যার বরাবর একটা আবেদন জানাই যে তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। ফেক বললেই ফেক হয়ে যাবে না,
আমরা যাচাই বাছাই করবো, যাচাই বাছাই করে আমাদের কাছে যা ভালো মনে হবে আমরা সেটা সঠিক মনে হবে সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ইতিমধ্যে আমরা 90% আমরা তদন্ত করে ফেলেছি, আর অল্প কিছু আছে আমাদের তদন্তের বাকি। আমরা হয়তো তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে তাদের অভিযোগটা সঠিক কি সঠিক নয়। আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অতি গুরুতর আহত, গুরুতর আহত এবং সাধারণ আহত 3টি শ্রেণীতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 3 জন। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও তারা ঝুঁকির বাইরে নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি আছেন দগ্ধ 33 জন। তাদের মধ্যে 27 জনই শিশু। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। সোমবার মাইলস্টোন স্কুলের ছাত্র সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ায় 35 জনে। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? যে একজন লাইফ সাপোর্টে আছে গুরুতর অবস্থায়, এখন পর্যন্ত সবশেষ কি তথ্য জানা গেছে? আর অন্যান্য স্বাভাবিকভাবে যারা চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত অন্যান্য ওয়ার্ডে, তাদের অবস্থা নিয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন? জি, আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে গতকালকে যে বক্তব্য বা সংবাদ সম্মেলন, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে যে অবস্থা, সেই অবস্থার তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে আসলে 33 জন এখন পর্যন্ত জাতীয় বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউটে রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আছেন, যাদের মধ্যে 3 জন কিন্তু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন এবং তাদের অবস্থা কিন্তু অপরিবর্তিত। বিশেষ করে তাদের মধ্যে 8 জনের অবস্থা কিন্তু এখন সিভিয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে, যাদের যে কোনো সময় আসলে আইসিইউ প্রয়োজন হতে পারে। আর এছাড়া যারা আছে বেশ কিছু পেশেন্ট যারা আহত আছেন, যাদেরকে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে, কিছু ওয়ার্ডে রাখা হয়েছে, কিছু কেবিনে রাখা হয়েছে। তাদের বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আসলে তাদের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে এবং তাদেরকে পর্যায়ক্রমে হয়তোবা ছাড়পত্রের দিকে নেওয়া হবে, যেটা এই সপ্তাহে হয়তোবা চালু হতে পারে বা এই সপ্তাহের মধ্যেই হয়তোবা তাদেরকে ছাড়পত্র দিতে পারে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এছাড়া আসলে ক্রিটিক্যাল কন্ডিশনে যারা আছেন তাদের বিষয়ে কিন্তু তারা খুব বেশি একটা বা চিকিৎসকরা খুব বেশি একটা আশাবাদ ব্যক্ত করতে পারেননি। এবং 11 জনের যে বিষয়টা সেটা জানি যে আসলে ঢাকার সিএমএইচ অর্থাৎ সিএমএইচে কিন্তু এখন পর্যন্ত আরও 11 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের বিষয়টাও কিন্তু আসলে খুব বেশি একটা যে আশাবাদী তেমনটাও কিন্তু বলা যাচ্ছে না, তারাও খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও কিন্তু আসলে তাদের বিষয়ে শুধু এই যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসার পাশাপাশিও কিন্তু মানসিক চিকিৎসার বিষয়টা কিন্তু তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। অর্থাৎ তারা যে আসলে একটি ট্রমার মধ্যে দিয়ে এসছেন, এই ট্রমার জায়গাটা থেকে তাদেরকে যাতে স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায়, সেই কারণে কিন্তু আসলে তাদেরকে যে মানসিক জায়গা, সেই জায়গা থেকে তাদেরকে স্টেবল করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকেই বিশেষজ্ঞ যেসব চিকিৎসক টিম, তাদেরকে নিয়ে কিন্তু আসলে একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু কাউন্সেলিং করে তাদের মানসিকভাবে তাদেরকে আসলে স্টেবল করার যে প্রচেষ্টা সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়াও আমরা জানি যে আসলে 9 সদস্যের একটি কিন্তু কমিটি গঠন করা হয়েছে, যে আসলে এই যে দুর্ঘটনা, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা, এই দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং কারণ এটি বিশ্লেষণের জন্য কিন্তু সেটিও হয়তোবা একটা সময় উঠে আসবে। তো এখন পর্যন্ত আসলে আমরা বাণিজ্যের সামনে থেকে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে গতকালকের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি বা কাউকে আসলে রিচার্জ দেওয়া হয়নি। এখন পর্যন্ত তারা সেই অবস্থাতেই রয়েছেন। আশা করি চিকিৎসাধীন সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 অগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার এই তথ্য জানায় ইসি। যদি কারো দাবি আপত্তি থাকে তা জানাতে সময় দেওয়া হবে 21 অগস্ট পর্যন্ত। ভোটার তালিকা আইন সংশোধনে দেরি হওয়ায় প্রথমে একটি সম্পূরক তালিকা প্রকাশের চিন্তা ছিল ইসির, কিন্তু তার আগেই আইন সংশোধন হওয়ায় পূর্ণাঙ্গ ভোটার তালিকার কাজ হাতে নেওয়া হয়েছে। এর আগে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই তাদের তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ অনুযায়ী এখন মোট ভোটার আছেন 12,37,32,274 জন। ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ঘোষণা করা হবে ফল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই আর চূড়ান্ত ভোটার তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট আর জমাদানের শেষ তারিখ 19 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির। বিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যদি নির্বাচনের সূচনা হয়, শুভ সূচনা হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসবমুখর একটা ভালো একটা মেসেজ হবে। দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল ডাকসুর, সেই দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে তফসিল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে সংশয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারের অনেক দোষর রয়ে গেছে। তাই সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে ছাত্র দল। একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য, যেখানে নিয়মিত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া, সেটি শুরু করা যায়নি। ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এই পুরো প্রক্রিয়াগুলোকে অন্তত একটা ইতিবাচক দিকে এনে যদি ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে এটি অত্যন্ত গুরুত্ব আরোপ হবে বলে মনে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর ছবি পোস্ট করেন রঞ্জন রায় নামে এক কিশোর। এ ঘটনায় রঞ্জনকে গ্রেপ্তার এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ। পরে রঞ্জনের চাচার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। পাশাপাশি অন্য বাড়িঘরেও হামলা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যারা ছিল উত্তেজিত জনতা, তারা এই এলাকার পরিচিত লোক নয় এবং কি এই গ্রামের কোনো লোক নাই। তারা বলতেছে পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছে। তা আমাদের কাছে যে তথ্যপত্র আছে, আমরা এগুলোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, আমরা টেস্ট করার চেষ্টা করতেছি। আমরা অভিযোগ পেলেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রতিটা পরিবারেই আমরা যে ঘরগুলো নষ্ট হয়েছে সেগুলো আমরা আজকে ঠিক করে দিচ্ছি এবং এখন স্বাভাবিক জীবনযাপনের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা গ্রহণ করা হচ্ছে।
উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ডালিয়া পয়েন্টের 7 সেন্টিমিটার উপরে বইছে স্রোত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানির তোড়ে হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকার একটি কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 24 ঘন্টা তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট সহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, তিস্তার পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড থেকে কি বন্যার কোনো পূর্বাভাস দেওয়া হয়েছে কিনা? দেখুন, গতকাল থেকে কিন্তু তিস্তায় পানি বাড়তে শুরু করে। ভারতের উজানের যে গজলডোবা বাঁধ আছে, সে বাঁধ থেকে অতিমাত্রায় পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে আমরা যেমনটি জেনেছি যে সকাল থেকেই কিন্তু সেই পানি কিন্তু তিস্তা অববাহিকা যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো পানি বাড়তে থাকে। আমরা গতকালকে পাওব সূত্র যেমনটি জেনেছি যে লালমনিরহাটে কিন্তু গতকাল সন্ধ্যায় ছিল 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজকে তারপরে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছিল যে পানি বন্যার কোনো আশঙ্কা নেই। তবে আজকে আমরা তার বিপরীত দেখেছি। আমরা দেখেছি সকালবেলায় হু হু করে পানি বাড়তে থাকে এবং বিপদসীমার সকাল যে 9টায় কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে কিন্তু লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে স্কুল, কলেজ, বিভিন্ন স্থাপনায় কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখছেন যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি মানুষের চলাচলের সড়ক। সেই সড়কে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং সেই পানির মধ্য দিয়েই কিন্তু মানুষ চলাফেরা করছে। এবং আমার পিছনে দেখছেন যে একটি বিদ্যালয় রয়েছে, সেটি উচ্চ বিদ্যালয়, পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিন্তু পানি কিন্তু ঢুকে পড়েছে। শ্রেণীকক্ষে এখনও পানি না ঢুকলেও কিন্তু বিদ্যালয়ের যে আঙ্গিনা আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। আপনি খবরে যেমনটি বলছিলেন যে হাতীবান্ধার ধুবনি এলাকায় কিন্তু একটি গ্রামীণ সড়কে ধস নেমেছে। সেই ধসের কারণে কিন্তু সে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানি হু হু করে পানি কিন্তু ঢুকছে। পরবর্তীতে রাতেই কিন্তু সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া সেখানে পরিদর্শন করেছেন এবং প্রবল স্রোতের কারণে কিন্তু সেটি কিন্তু মেরামত করা সম্ভব হয়নি। আমরা এখন পর্যন্ত পাওব সূত্র যেমনটি জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 8 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তার পানি প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে। স্থানীয়রা চরম ভোগান্তিতে রয়েছেন এবং পানি উন্নয়নের পূর্বাভাস যেটি রয়েছে যে স্বল্প মেয়াদী বন্যা হওয়ার একটি আশঙ্কা করছেন তারা। তো সবশেষ আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো যে যেহেতু 44টি জলকপাট খোলা রয়েছে সেহেতু কিন্তু নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করছে এবং স্বল্প মেয়াদী এবং বড় বন্যা হওয়ারও কিন্তু আশঙ্কা করছেন স্থানীয়রা। আর মানুষের ভোগান্তি কিন্তু চরমে রয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট AMAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ কাজ। 5 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 20 ভাগের কম। এর মধ্যেই প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অগ্রিম বিল হিসেবে 212 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঘটনায় দুদকের মামলার পর বন্ধ আছে নির্মাণ কাজ। 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়, কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মতো চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর 2013 সালে সিলেট লন্ডন ম্যানচেস্টার, সিলেট দুবাই, সিলেট জেদ্দা মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়। 2020 সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে 2116 কোটি 50 লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও গত 5 বছরে অগ্রগতি মাত্র 20 ভাগ, অথচ তুলে নেওয়া হয়েছে 212 কোটি টাকা। এখান থেকে আমরা বেরিয়ে আসি। পিছনে যেটা হয়েছে তো দিন তো চলে গেছে, যেটা তাদের টার্মস কন্ডিশন ছিল, এবং যারা কাজ করতেছেন এরা কি সঠিকভাবে কাজ করতেছেন? এটা কি তাদের জন্য কাজ করতেছেন না সিলেটবাসীর জন্য কাজ করতেছেন?
প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। সিলেট অঞ্চলের অন্তত 25 লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর। সিলেটের যারা ফ্যামিলি নিয়ে বহির্বিশ্বে অবস্থান করেন তারা অবসর সময়ে সিলেটে আসবেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন, পর্যটন নগরী হিসাবে বিভিন্ন জিনিস দেখতে আসবেন এবং বিদেশিরা এইখানে ইনভেস্ট করতে পারবে, বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে পারবে যদি যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়। প্রকল্পের নামে হরিলুটকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ করার দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধার মুখোমুখি হতে হয়েছিল এ কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, গত 10 বছর বিরোধী দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঢাকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বেইজিং। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের এবারের আলোচনায় অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, চীন নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্ম, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে বেইজিংয়ের মনোভাব তুলে ধরেন তিনি। প্রশ্ন ছিল, 5 আগস্টের পর চীনে বেশ কয়েক দফা সফর করেছেন বিএনপি জামাতের জ্যেষ্ঠ নেতারা, আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি কেন? গত 10 বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন। আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম? চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে গত 10 বছরে বিএনপি জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। সব নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। বলেন, মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা আবারও তুলে ধরেন ইয়াও ওয়েন। আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই প্রকল্পের জন্য সহযোগিতার প্রস্তাব করার। আমাদের অবস্থান হলো, বাংলাদেশ যদি চায়, চীন এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর মূলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। উন্নত ও সমৃদ্ধি প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই চীনের লক্ষ্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। নদীগর্ভে চলে যেতে পারে নো ম্যানস ল্যান্ড ও বিজিবি ক্যাম্প সহ বিভিন্ন স্থাপনা। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ সদরের পোল্লাডাঙ্গায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পদ্মা নদীতে ভাঙন তীব্র রূপ নিয়েছে সম্প্রতি। বিলীন হচ্ছে দুদেশের ভূখণ্ডের নানা অংশ, কোথাও কোথাও নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত রেখাও। স্থানীয়রা বলছেন, গত 1.5 দশক ধরেই ভাঙন চললেও গত 1 বছরে আরও আগ্রাসী হয়েছে নদী। বিলীন হয়ে গেছে বাড়িঘর, বাজার, সেতু এবং ক্লিনিক। নো ম্যানস ল্যান্ড বলা হয়, সেটা বিলীন হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসময় তারা আগ্রাসী মনোভাব, তারা আমাদের দেশকে দখল নিতে পারে। অনেক প্রভাবশালী গ্রাম ছিল এবং নদীগর্ভে সেগুলো বিলীন হয়। সাথে একটা ক্লিনিক ছিল, সেটাও বিলুপ্ত হয়। স্থাপনা বিলীনের পাশাপাশি সীমান্ত রেখা
নিশ্চিহ্নের দেখা দিয়েছে আশঙ্কা। ঝুঁকির মুখে বিজিবি ক্যাম্পও। এই অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সুযোগ নিতে পারে, বা এখানে কোনো মার্কিং নাই, কোনো বর্ডার নাই, তারাও সুযোগ নিতে পারে যে ওইখান থেকে একটা বাংলাদেশি তৈরি কীভাবে মানুষকে হয়রানি করতে হয়। বিজিবির পোল্লাডাঙ্গা ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ হবে, অর্থাৎ 150 গজের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে দুই দেশের গভর্নমেন্টের যে নিয়মিত যে বৈঠক হয় সেই বৈঠকে এটা আলোচনা করলে এটা পারমিশন পাওয়া যায়। বিশাল জনপদকে ভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।